গতকাল আপনারা দেখেছিলেন কেস ডায়েরির প্রথম অংশ, আজ দেখছেন দ্বিতীয় অংশ। এখানেও রয়েছে বেশ কিছু এমন ঘটনা যা এর আগে কোনোদিন বলা হয়নি। আর একটা জিনিস খুব ইন্টারেস্টিং আপনার চাকরি জীবনের, যেটা আমি অন্য একজনের কাছ থেকে শুনেছি, আমি জানি না কতটা। একটা হচ্ছে বুক বম আর একটা হচ্ছে চাইনিজ কার। এই দুটোই মালদাতে আমি যখন আইএসএসপি ছিলাম তখন হয়েছিল। আগে বুক বম্বের ঘটনাটা বলে নিই। আমি লাঞ্চ করতে বসেছি, হঠাৎ প্রচণ্ড একটা আওয়াজ। মানে লাঞ্চ করতে নিজের অফিসে? না, অফিসেও না, বাড়িতে লাঞ্চ করতে এসেছিলাম সেদিনকে। বাড়িতে লাঞ্চ করছি, দেখি প্রচণ্ড একটা আওয়াজ। সঙ্গে সঙ্গে বাড়ি থেকে বেরোলাম গাড়ি নিয়ে। এবার আওয়াজ কোন দিকে লোককে জিজ্ঞেস করছি, কেউ বলছে বাঁ দিক, কেউ বলছে ডান দিকে। এই করতে করতে প্রায় 1.5 কিলোমিটার দূরে একটা ওয়ার্ডে গিয়ে দেখলাম ওইখানে বোমটা ফেটেছে। এত জোরে? এত জোরালো। 1.5 কিলোমিটার দূর থেকে আওয়াজ পেয়েছেন দিনের বেলায়? আওয়াজ মানে এত জোরালো আওয়াজ যে মানে রীতিমতো উঠে আসতে হয়েছে আমাকে, যে কী হলো, কোথায় কী হলো। তো গিয়ে ওর ঘরে ঢুকলাম, দেখি ততক্ষণে কিছু লোক জমে গেছে। ঘরে ঢুকে দেখা গেল একজন ভদ্রমহিলা পড়ে আছেন, জাস্ট পেটের কাছটা নেই, একটুখানি মাংস আর হাড় দিয়ে জোড়া আছে পিঠের কাছে, পেটটা পুরো উড়ে চলে গেছে। গোটা ঘরে ছোট 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 কাগজের টুকরো ছড়িয়ে আছে। তো দিদিমণি, উনি একজন ভাড়া থাকতেন বাইরের বাড়িটাতে। জানা গেল ওনার নামে একটা গিফট এসেছিল, পার্সেল। সেই গিফটটা খুলেই এটা হয়েছে। তো না, গিফটটা খুলেই এটা হয়েছে, এটা কি করে বুঝলেন? মানে কেউ গিফটটা নিয়ে উনি ঘরে ঢুকে গেছেন, তারপরে আওয়াজ বলে বাড়ির মালিকরা জানাচ্ছেন যে গিফটটা ওনাকে দেওয়া হয়েছিল, উনি ওটা নিয়ে ঘরে ঢুকে গেছেন। এইবারে আমরা মোটামুটি রিকনস্ট্রাক্ট করে ফেললাম। তখন একটা খুব ভালো অফিসারও ছিল, শ্যাম, ও আমার ডিএসপি ছিল। তো যতদূর মনে হচ্ছে শ্যামও ছিল। তো আমরা একটা রিকনস্ট্রাকশন করলাম যে এইটা উনি কোলে নিয়ে খুলেছেন এবং এটার মধ্যে কোনো একটা বোম ছিল, সেটা ফেটেছে, তাই জন্য পেটটা পুরো উড়ে গেছে। তো ঠিক আছে, এবার বইটার কাগজগুলো টুকরোগুলো ঘুরে দেখলাম এটা বেসিক্যালি একটা মোটা জেমস স্যাডলিচের বাংলার বই, অনুবাদ, মোটা একটা বই। এবং আমরা ওই কাগজগুলোকে জড়ো করেই বুঝতে পারলাম যে বইটা পুরোটা নেই। কারণ একটা মোটা বই এরকম সাইজের অনেক কম কাগজ পাচ্ছি ঘরটার মধ্যে। তাতেই আন্দাজ করলাম যে কাগজ বইটার ভেতরটা কেটে নিশ্চয়ই বোমটা বসানো ছিল, তাহলে ওকে মারার জন্যই করা হয়েছে। এরপরে অসাধারণ, এর আগে তো এরকম কোনো ঘটনা এই রাজ্যে কোনোদিন ঘটেনি, আমি অন্তত কোনোদিন শুনিনি। এরপরে ওই কুরিয়ারটাকে আইডেন্টিফাই করে যাওয়া হলো। সেখানে গিয়ে জানা গেল যে কুরিয়ার লোকটা বললো, হ্যাঁ এটা কিন্তু এটা একজন দিয়ে গিয়েছিলেন আমাকে, তার যে অ্যাড্রেসটা দিয়েছিলেন সেই অ্যাড্রেস ভুল অ্যাড্রেস। কিন্তু ওরা সেটা দেখেনি, ওরা সেন্ডারের অ্যাড্রেসে গেছে, না গেলে তখন এর অ্যাড্রেসে পাঠাবো, তো সেন্ডার অ্যাড্রেসে দিয়েছেন। তো যাই হোক, এইবারে খোঁজকাজ শুরু হয়ে 2-3 দিনের মধ্যে আমাদের টিমটা কিন্তু অসাধারণ কাজ করে ছেলেটিকে লোকেট করে ফেললো, যে বোমটাকে বানিয়েছে। বোমটা কালিয়াচকের একটি ছেলে বানিয়েছিল। কিন্তু আমার মাথায় তখনও ঢুকছে না যে বোমটা ফাটলো কী করে। বোমটাকে বইটা খুলে ফাটতে হবে তো, এই মেকানিজমটা কী ছিল। এইবারে এই ছেলেটি অসাধারণ সেই মেকানিজম ব্যাখ্যা করলো। আমি বলি না, কালিয়াচকের গুরুদেবদের জায়গা। ও করেছে কি, টেলিফোন যে পুরনো ফোন ছিল তার মধ্যে যখন আমরা রিসিভারটা রাখতাম কি হতো, ফোনটা অফ হয়ে যায়। ওই যে সুইচটাকে বলে টগল সুইচ, যেটা একটু উঁচু হয়ে টুকটুক করতাম, মানে নেমে গেলে বন্ধ। ও বোমটার সার্কিটটার মধ্যে, বাইরে যে সার্কিটটা ব্যাটারিটা, সেই ব্যাটারির ওখানে এই টগল সুইচটা লাগিয়ে চেপে ধরে বইটাকে বন্ধ করে দিয়েছে। আচ্ছা, মানে বইয়ের চাপে টগল সুইচটা বন্ধ হয়ে আছে, যতক্ষণ না তুমি বই খুলবে ততক্ষণ টগল সুইচটা অন হবে না, কিন্তু খুললে কিন্তু অন হয়ে যাবে। প্রেসার মাইন যেরকম হয় একদম, মানে চাপ দিয়েছি ফাটবে না, রিলিজ করলে ফেটে যাবে। মানে কত কষ্ট করে বুদ্ধি করে মামিসরা প্রেসার বোম বানাতো, কালিয়াচক দেখিয়ে দিল সব কিছু করতে হবে না, এই তো টগল সুইচই হয়ে যাবে। কেন এটা পাঠিয়েছিল? হ্যাঁ, ওর যে আবার প্রেমিক, তাকে রিজেক্ট করেছিল চাকরি পাওয়ার পর। ভদ্রমহিলা তো স্কুল টিচার ছিলেন। আচ্ছা, সেই হচ্ছে এই বোম কে বলেছিল তুই এটা বানিয়ে পাঠিয়ে দে, বাকিটা আমি বুঝে নেব। সেই সময় কিষেনজির মৃত্যু, কি এক্সপিরিয়েন্স আপনার? মানে দেখুন, এটা নিয়ে পরিষ্কার দুটো মত আছে। একটা সরকারি মত আছে যে কিষেনজি গুলি চালিয়েছিল, পুলিশও গুলি চালিয়েছিল, কিষেনজি সেই গুলিতে মারা গেছেন। আর একটা মতও কিন্তু চালু আছে যে কিষেনজি হয়তো সেদিনের অনেক আগেই ধরা পড়েছিল। মানে সেটা কি আপনাদের মধ্যে আছে, পুলিশের মধ্যেও আছে? হ্যাঁ, পুলিশের মধ্যেও আছে, পুলিশের বাইরেও আছে। কিন্তু এই দেখুন, দুটো মতেরই সপক্ষে আমার কাছে কোনো প্রমাণ নেই, এই জন্য যে আমি ওই অ্যাকশনটাতে ছিলাম না, তাই অ্যাডিশনাল এসপি, এবং আমাকে বলাই হয়নি। হ্যাঁ, সত্যি কথা কি, এই অ্যাকশন কি বলছেন আপনি? আমি একদম ঠিকঠাকই বলছি যে এই ধরনের একটা এনকাউন্টার যে হতে চলেছে, সেটা আমি অ্যাডিশনাল এসপি হেডকোয়ার্টার হিসেবে আমি
জানতাম না। এত বড় ঘটনার ক্ষেত্রে তো 3 দিন আগের থেকে ঘেরা হয়েছিল, সিআরপি ঘিরে রেখেছিল, আমরা এইগুলো আমি উপস্থিত ছিলাম, সত্যিই আমি বলছি। নিজে ব্যক্তিগতভাবে উপস্থিত ছিলাম ওখানে, যেখানে কিষাণজির অপারেশন হয় বরিশালের জঙ্গলে। 3 দিন আগের থেকে সিআরপি দিয়ে পুরো এরিয়াটা কর্ডন অফ করা হয়েছিল। একদমই। এই যেমন ধরুন আপনি একটা সোর্স, এই তুমি একটা সোর্স, তোমার থেকে শুনলাম, এরকমই বিভিন্ন লোকের কাছ থেকে বিভিন্ন কিছু শুনেছি, কিন্তু আমার রোলটা এসেছিল ঘটনা পুরোপুরি হয়ে যাওয়ার পরে সন্ধ্যাবেলায় আমাকে বলা হয় যে তুমি ঝাড়গ্রাম এসো, ঝাড়গ্রামে এসে বাকি লজিস্টিক্স, এফআইআর, পরের দিনকে পিএম, তারপরে তার বডি হ্যান্ডওভার, এই সমস্ত কিছু কিন্তু এবার তুমি ছাড়ছে নাও। সো আমার রোলটা শুরু হয়েছিল কিন্তু আফটার দ্য সো কল্ড ইনসিডেন্ট। ওই এফআইআরটা নাকি করা হয়েছিল, যিনি এফআইআর করেছিলেন তিনি নাকি ছুটিতে ছিলেন। হতে পারে, কিন্তু মুশকিল হচ্ছে কি জানেন তো, আমাদের সরকারি চাকরিতে সিএল ইজ নট এ লিভ, আচ্ছা, অনলি ইএল ইজ এ লিভ। ক্যাজুয়াল লিভকে ক্যাজুয়াল ওই জন্যই বলা হয়, ইট ইজ নট অ্যান অফিসিয়াল লিভ। আপনি ক্যাজুয়াল লিভে কিন্তু কাজ করতে পারেন। আচ্ছা, সুতরাং এটা নিয়ে কি আপনার ব্যক্তিগতভাবে আপনার কোনো সন্দেহ আছে এই অপারেশনটা নিয়ে? না, আমার কোনো সন্দেহ নেই, মানে এই জন্যই বলছি যে আমি এটা নিয়ে না সন্দেহ করার চেষ্টাই করিনি। আচ্ছা, কারণ এই এমন একটা ঘটনা, যে ঘটনাটা দুদিক থেকে প্রচুর ইনফরমেশন আমার কাছে ফ্লো করে এসেছিলো। আমি শুধু আমার রোলটাই দেখলাম যে আমার এইটা কাজ। ওই বডিকে পরের দিন ওই কবি ভারভারা উনি এসেছিলেন, তো ওনার কাছে হ্যান্ড ওভার করা। যে বিভিন্ন রকম প্রশ্ন উঠেছিল, পায়ে গুলি, চোয়ালে গুলি, কি গুলি, কত রেঞ্জের গুলি, বিভিন্ন রকম প্রশ্ন। পায়ের কাছে মর্টার ফেটেছিল, কিভাবে, পাগুলো পুড়ে গিয়েছিল, অথচ যেখানে উই ঢিপিটা সেটা নষ্ট হয়নি, এবং ওয়ান সাইডেড ফায়ারিং, বোথ সাইড ফায়ারিং ছিল না, এই সমস্ত অনেক বিতর্ক। তবে এটা একটা ঘটনা যে এত পুলিশ, আমি তো পুরুলিয়ায় বললাম মান্যরে ছিলাম, বাঁকুড়ায় কাজ করেছি, মেদিনীপুরে তো তারপরে কাজ করলাম, আমাদের এত পুলিশ অকারণে মারা গেছেন যে অন্তত আমার ব্যক্তিগত দিক থেকে কোনো মায়া দেওয়া ছিল না। বেশ হয়েছে, যা হয়েছে ঠিক হয়েছে। মালদায় আপনার বদলি হয়ে গিয়েছিল নাকি একবার? আমি তখন মালদার এসপি, কলেজ ইলেকশন, লাস্ট কলেজ ইলেকশন। এইবার কালিয়াচকের যে কলেজ, সেই ইলেকশনের সময় খবর পাওয়া গেল যে ওখান থেকে বেশ কিছুটা দূরে, 2 কিলোমিটার মতন দূরে আমবাগানের মধ্যে, তোমরা রিপোর্টাররাই, তাদের সামনে, ক্যামেরার সামনে একটা লোক বসে বসে হাঁটু গেড়ে গুলি করছে। সেটা ক্যামেরায় এলো, খবরের কাগজে বড় করে এলো। পরের দিন আমাকে ডিআইজি সাহেব বললেন, আইজি সাহেব বললেন, মুখ রক্ষা তো করো, একে অ্যারেস্ট করো। খুঁজে দেখলাম তার নামে বেশ কিছু ওয়ারেন্ট আছে, মার্ডার কেসের ওয়ারেন্টও ছিল। তো তাকে তারপরে খুঁজে অ্যারেস্ট করা হলো কলকাতা থেকে। অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হলো। এই অ্যারেস্ট করে যখন নিয়ে যাওয়া হলো, উইথ আর্মস কলকাতায় পাওয়া গেল। অ্যারেস্ট করে যখন নিয়ে যাওয়া হলো, তখন খুব উচ্চপদস্থ একজন নেত্রীর কাছ থেকে আমাকে ফোন এলো, যে তাও সেটা সকাল 10টায়, যে ওকে কিন্তু কোর্টে প্রডিউস করা যাবে না। আমি বললাম কোর্টে তো চলেই গেছে, 10টা বাজে। তখন বললো তাহলে আর্মসটা দেখানো যাবে না। আমি বললাম আর্মসটা শুদ্ধই তো চলে গেছে, পুলিশ যে ধরেছে সে তো আর্মসটা পেয়েছে, আমি কী করে বলবো যে আর্মসটা দেখাবেন না? আমি বলতে পারবো না, আর আর্মস শুদ্ধই গেছে। বলো তাহলে ওর বেলটা করে দিতে হবে। আমি বললাম অলরেডি আমার যতদূর মনে পড়ছে মোর দ্যান 30 ওয়ারেন্টস ছিল, তাহলে তাকে বেল কী করে কোর্ট দেবে? তখন উনি বললেন তাহলে আমি ইলেকশনটা কী করে করাবো? তখন সামনে ইলেকশন আসছিল, পঞ্চায়েত কিছু একটা। আমি বললাম আমি বুঝতে পারছি, কিন্তু আমি কি করব? এটা তো আমার কিছু করার নেই। তখন উনি বললেন যে আচ্ছা আপনি, আমাদের একটা পার্টি, একটা লোকের নাম বললো, ওর বাড়িতে রেড করেছেন না? ওর পার্টি অফিসে, আমাদের পার্টি অফিসে রেড করেছেন। আমি বললাম পার্টি অফিসে তো রেড করিনি, ওর বাড়িতে রেড করেছি। বললো যে হ্যাঁ, ওর সামনের ঘরটা তো পার্টি অফিস, ওখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর ছবি আছে। আমি বললাম হ্যাঁ তা আছে, কিন্তু যাই হোক সেটা পার্টি অফিসে আমরা কিছু করিনি, আমরা বাড়িতে গিয়েছিলাম, বাড়িতে উনি ছিলেন না, ও তো ফলের ব্যবসা করে। এবার ওর বাড়ি থেকে 2 ট্রাক ইললিগাল কয়লা সিজ হয়েছিল। হ্যাঁ, আমি বলার মধ্যে বলে ফেললাম হ্যাঁ ফলই করে, তবে সেটা কালো জাম। তো উনিও প্রচণ্ড রেগে গিয়ে বললেন আপনার কি এসপি থাকার ইচ্ছে নেই? আমি তখন খুব শান্ত হয়ে বললাম যে আপনি অর্ডারটা যেদিন করবেন, যেদিনই হোক, সপ্তাহে যে বাড়ি হোক, সেই দিনই আমি ডিপার্চার নেব। ওই সপ্তাহেরই শনিবার দিন অর্ডার হলো বিকেলে, শনিবার দিন রাত্রি 11টার সময় টুক ডিপার্চার। হোক কলরব, হ্যাঁ, আইবিতে থাকাকালীন হোক কলরব হয়েছিল, সেখানে আমাকে যেতে হয়েছিল। সেখানে আইবির থেকে আমি, কিন্তু হোক কলরব হয়েছিল তুমি জানো যে কলকাতা পুলিশ এলাকায়। ঠিক। এবার আমি গেলাম, আইবি থেকে তো যাওয়ার কথা নয়, আমার পাঠানো হলো, বলা হলো যে তুমি যাও, দেখো কী হচ্ছে, রিপোর্ট দাও। অ্যাকচুয়ালি স্টুডেন্ট সেকশনটা আমি দেখতাম, সেই সূত্রে আমি যেতে পারতাম আইবি। শিওর। তো আমি গিয়ে যা দেখেছি তাই রিপোর্ট দিলাম, ব্যাস। সেই রিপোর্ট নাকি আমার কাছে কলকাতা পুলিশের রিপোর্টে, সেই রিপোর্ট নাকি কলকাতা পুলিশের রিপোর্টের এগেনস্টে চলে গেল।
মানে অ্যাটলিস্ট অনেকগুলো জায়গায় একই হচ্ছে না, মিলছে না। তা আমাকে বলা হলো মিলিয়ে দাও। আমি বললাম কার সঙ্গে মেলাম, ওই রিপোর্টটা আমি পড়িনি। বলে দিচ্ছি এই জায়গাগুলো এই হবে। আমি বললাম আমি পারবো না। বললো কেন? আমি বললাম কালকে যখন রিপোর্টটা দিয়ে দিয়েছি তখন এই রিপোর্টটা কিন্তু বিভিন্ন ক্লার্ক, অফিস ইত্যাদি হয়ে আপনার কাছে এসছে। কোথাও যে এই রিপোর্টটা, এটা তো মেলে সরাসরি আপনাকে দিইনি, কোথাও যে এই রিপোর্টটার কপি বেরিয়ে যায়নি তার তো কোনো প্রমাণ নেই। আর তাছাড়া আমি যা দেখেছি তাই লিখেছি, বিশ্বাস করুন, এর বাইরে কিছু না। চিরকাল তো প্রতিবাদই করে গিয়েছেন, এই তো দেখে একের পর এক ঘটনা যা বলছেন সেটা মারাত্মক। এটা প্রতিবাদ করিনি, এইটাই কি হওয়া উচিত নয়? যে লোকটা তোমাকে, আমি তো অ্যারেস্ট করতে যাইনি বাবা, এতগুলো ওয়ারেন্ট ছিল, তুমি ক্যামেরার সামনে দাঁড়িয়ে পোজ দিচ্ছ যে কিরম করে গুলি করতে হয় হাঁটু গেড়ে, একটা আর্মস নিয়ে, আর তাও ইলিগাল আর্মস নিয়ে। তো তারপরে তাকে ধরবো না তো কী করবো? অ্যান্ড ওয়েন মাই আইজি ইজ ওয়ান্টিং যে করলেন ধরো, তো তারপরে করবো না? মারতেন খুব ক্রিমিনালদের? আমি এটা মনে করি না যে, অন্তত আগে, এখন কি হচ্ছে জানি না, যে শুধু ইন্টারোগেশনে পুলিশ সব কিছু ব্রেক করতে পারবে। প্রচুর হার্ড নার্স ছিল যাদেরকে কিন্তু শুধু ইন্টারোগেশন করে, কাউন্টার করে, বলা হয় কি যে ইন্টারোগেশন করে করে তুমি কাউন্টার করো, যে ও বলছে আমি কালিয়াচকে ছিলাম না, ছিলাম হরিশ্চন্দ্রপুরে, কিন্তু তুমি বলো যে না হরিশ্চন্দ্রপুরে কই ছিল না, তো ওই লোকটা বলছে ছিল না। এভাবে হয় না। বিশেষ করে ক্রিমিনালরা যদি কিছুটা সময় পেয়ে যায়, তারাও লোক সাজিয়ে রাখে। সে বলবে হ্যাঁ আমার বাড়িতেই তো ছিল, এবার কী করে প্রমাণ করবো যে বাড়িতে ছিল কি ছিল না? তখন এত সিসিটিভি ছিল না, এত সায়েন্টিফিক ইনভেস্টিগেশন ছিল না। সুতরাং কাউকে না কাউকে কিছুটা প্রেশার যে দিতে হয়নি তা নয়। তবে আমরা সবসময় একটা জিনিসে বিশ্বাস করতাম, সেটা হচ্ছে প্রেশার দিয়ে কনফেশন যদি তুমি আদায় করো, সেটাকে সাবস্ট্যান্সিয়েট করো অন্য এভিডেন্স দিয়ে, কারণ সেটা মিথ্যা হওয়ার চান্স আছে। ঠিক বিষ্ণুপুরে এটা একটা হয়েছিল। বিষ্ণুপুরের ওসি একটা ডাকাতকে ধরলো, আমরা ওই ডাকাত, তারপরে বিষ্ণুপুর ওসি বললো স্যার ও সব স্বীকার করে নিয়েছে, এই হয়েছে এই হয়েছে এই হয়েছে, এইখানে করেছিল। আমি বললাম কটায় করেছিল? বলে রাত্রি 2টোর সময় করেছিল, একটা ফরেস্ট বাংলার মধ্যে ডাকাতি করেছিল। ওকে রাত্রি 2টোয় আমি ওসিকে না বলে নিয়ে গেলাম। ওসি তখন তো ঘরে ঘুমাচ্ছে। আমি এলাম, এসে থানাকে বললাম দাও আমাকে, নিয়ে গিয়ে বললাম দেখাও যা যা বলেছো, কোথা থেকে কোন কলের জল থেকে কল ভেঙেছো, কী করেছো, কিছুই দেখাতে পারলো না। তারপরে শেষকালে কাঁদতে কাঁদতে বললো স্যার আমি করিনি স্যার, আমাকে খুব মেরেছে ওসি, তাই বললাম। তার আপনার পরবর্তীকালে ডাকাত খুঁজে পাওয়া গেল। সুতরাং ফোর্স করলে কিন্তু মিথ্যে বলার চান্স আছে। দুটি অংশে কেস ডায়েরির যে ঘটনা আপনারা শুনলেন তা অনেকটাই এর আগে কোথাও বলা হয়নি, কিন্তু এটাই শেষ নয়, এর পরেও রয়েছে বেশ কিছু অংশ যেটা আপনারা দেখতে পাবেন ইউটিউবে।